সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চেনেলিসের আমাদের বিশেষ আয়োজন সুপারসেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতির অর্থনীতির সর্বশেষ বিষয় নিয়ে কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা যে আলোচনা করব বাংলাদেশের গার্মেন্টস সেক্টর নিয়ে, কারণ আমরা জানি যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর একটি বড় সেক্টর, যেটি অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য তারা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছেন। এই গার্মেন্টস সেক্টর দীর্ঘদিন ধরে আমরা দেখছি অস্থির অবস্থা চলছে। দেশের পট পরিবর্তনের সাথে যেমন দেশে অস্থির অবস্থা চলছে, সেরকম গার্মেন্টস সেক্টর, সেই সেক্টরকে কীভাবে বাঁচিয়ে রাখা যেতে পারে বা সেই সেক্টরকে কীভাবে আরও দূর নিয়ে যেতে পারে, সেই বিষয় নিয়ে কথা বলবো। অত্যন্ত একজন প্রিয় মানুষকে আমাদের সাথে যোগ দিয়েছেন। আমাদের সাথে আছেন জনাব এস.এম. মনিরুজ্জামান, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর নিয়ে কাজ করছেন এবং বিজিএমের সাথে দীর্ঘদিন কাজ করেন। জনাব মনিরুজ্জামান, আপনাকে স্বাগত আমাদের এই বিশেষ আয়োজনে। জি, ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল এস এর দর্শকদেরকে। জনাব মনিরুজ্জামান, আমরা জানি যে বাংলাদেশের যে পট পরিবর্তন হয়েছে 5ই আগস্টের পরে, সেটি দেখছি দেশের যেরকম অর্থনৈতিক অস্থির অবস্থা চলছে, সেরকম গার্মেন্টস সেক্টর কিন্তু আপনারা দেখছি যে অস্থির অবস্থার কথা বারবার বলে আসছেন আর কি। সেটি কারণ আমরা জানি যে দেশের অর্থনীতির চাকাকে আপনারা সচল রাখছেন। সেখানে হচ্ছে যদি এই ধরনের অস্থির অবস্থা চলে, বিশ্বেও কিন্তু একটি মন্দা ভাব কিন্তু চলছে এবং বিশ্বে কিন্তু বিভিন্ন জায়গায় অস্থির অবস্থার সৃষ্টি হচ্ছে বা হচ্ছে ইতিমধ্যে আর কি। এটিকে বাঁচিয়ে রাখার জন্য বা আরএমজি সেক্টরের বর্তমান যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলোকে কিভাবে আমরা উত্তরণ করতে পারি? জি, ধন্যবাদ। আসলে কোভিড-19-এর পর থেকেই আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বড় ধরনের একটি ঝড়ের মধ্যে দিয়ে আমরা দিন পার করতেছি। আসলে এই বিজনেসটাই একটি চ্যালেঞ্জিং বিজনেস। এক এক সময় এক এক ধরনের চ্যালেঞ্জ আমাদের মাঝখানে আসে। কোভিড পরবর্তী সময়ে আমরা যখনই একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলাম, তখন শুরু হলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই বায়ারদের মাঝখানে ইউরোপিয়ান বাজারে আমাদের ক্রয় আদেশ কমতে থাকলো। পোল্যান্ড আমাদের একটা বড় কাস্টমার বেস, সেখানে সেই মার্কেটে ইউক্রেন লোকজন যখন রিফিউজি যেতে থাকলো, তারপরে রাশিয়ান মার্কেট বন্ধ হয়ে গেল, আমরা গার্মেন্ট শিল্পে একটা বড় বিশাল চ্যালেঞ্জের মধ্যে পড়লাম এবং তখন থেকেই আমাদের গার্মেন্ট শিল্পে একটা মন্দা ভাব পার করতেছিলাম। কোনো মতে আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। কিন্তু এরপরে গত বছর আপনারা জানেন জুলাইয়ে যে দেশের রাষ্ট্রীয় যে পরিস্থিতি, সরকার পরিবর্তনের পরে একটি বিশেষ ধরনের অরাজকতা তৈরি হয়ে গেল। লেবারদের একটা আনরেস্ট পুরা দেশব্যাপী তৈরি হলো। সেখানে এই সেক্টরের সাথে ধরেন বিভিন্ন স্টেক হোল্ডার জড়িত থাকে, দেশীয় অনেক সুবিধাভোগী লোক জড়িত থাকে, যার কারণে এটা বিভিন্ন মহলের উস্কানিতে আমাদের শ্রমিক আনরেস্ট বিষয়টা দীর্ঘদিন যখন গড়াতে থাকলো, একের পর এক ফ্যাক্টরিগুলো আমরা ঠিকভাবে চালাতে পারছিলাম না, তখন ক্রয় আদেশগুলো আমাদের ক্যান্সেল হতে থাকলো। আমাদের কাস্টমার যারা ছিল তারা একটু আতঙ্কিত হয়ে যাওয়া, তারাও ক্রয় আদেশ কিছু কিছু করে কমাতে থাকলো। এর ফলে হলো কি, আমাদের অনেক ফ্যাক্টরি তখন চালাতে অক্ষম হয়ে যায়, অনেক ফ্যাক্টরি ধীরে ধীরে ফ্যাক্টরিগুলা বন্ধের দিকে যেতে হয়েছে। সেই সমস্ত অবস্থাগুলো কাটিয়ে ওঠার জন্য যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশে বিরাজ করার অবস্থা, আসলে সেরকম অবস্থাটা আমাদের ছিল না। এবং এই যখন গভর্নমেন্ট কিছুদিন, আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে কয়েকদিন দেশে সরকারও ওইভাবে সক্রিয় ছিল না, এই পরিস্থিতিতে শ্রমিকদের উপর এক ধরনের নিয়ন্ত্রণ কারো ছিল না, যার ফলে তারা তাদের ন্যায্য দাবি, অন্যায্য দাবি, সব ধরনের দাবি নিয়ে মাঠে হাজির। আর একটা এলাকায় যখন একটা দাবি তৈরি হয়, তখন আশেপাশের সমস্ত ফ্যাক্টরিগুলো ওই দাবির সাথে সব শ্রমিকরা একত্রিত হয়ে ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেয়। যার ফলে কি, আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদন ব্যাহত হওয়ার কারণে আমরা সময় মতো বা কাস্টমারদের যে রপ্তানি অর্ডারগুলো আমরা ঠিকভাবে রপ্তানি করতে পারি না। আর আপনি জানেন ইউরোপের সমস্ত কাস্টমারদের হচ্ছে তাদের একটা নির্দিষ্ট ডেট থাকে, যে ডেটে তাদের আউটলেটে গুডসটা পৌঁছতে হয়। সেই নির্দিষ্ট ডেটটা ফেল করলে তারা হয়তো মালটা নিবে না, অথবা তাদের এয়ার শিপমেন্ট করতে বলবে। ওই এয়ার শিপমেন্ট করতে গেলে আমরা যে ম্যানুফ্যাকচারিং করে যে মার্জিনটা আমরা পাই, তার চেয়ে কয়েক গুণ টাকা আমাদের বাড়তি খরচ চলে যায়। এই ক্ষতির সম্মুখীন হয়ে এই জিনিসগুলো আমরা অ্যাফোর্ড করতে পারছিলাম না, যার ফলে ক্ষুদ্র মাঝারি অনেক ফ্যাক্টরি দিন দিন বন্ধ হয়ে গেছে এবং আপনি দেখবেন অনেক এমপ্লয়মেন্ট কর্মী তাদের চাকরি হারিয়েছে। আর তাছাড়া পলিটিক্যাল চেঞ্জের পরে আপনারা জানেন, যেহেতু অনেক ফ্যাক্টরি ওনার বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছে, তারা হয়তো সঠিকভাবে ফ্যাক্টরিগুলো পরিচালনা করতে পারছিল না, তাদের কর্মস্থলে যেতে পারে না, তাদের বিভিন্ন মামলাজনিত কারণে। আর যখনই মালিক একটা ফ্যাক্টরিতে অনুপস্থিত থাকে, তখন দেখা ওই ফ্যাক্টরিগুলো আর কোনোভাবেই অপারেট করতে যাচ্ছিল না। এই সব মিলিয়ে দেশের এই অস্থিতিশীল একটা পরিস্থিতির মধ্যে এটার ধাক্কাটা আমাদের সোজা কাস্টমারদের কান পর্যন্ত চায়, যখন তারা দেখে ডেলিভারিটা ঠিকভাবে হচ্ছে না। তারপরে আমাদের তো জানেন আরও আমাদের জ্বালানি সংকট আছে, গ্যাস এবং বিদ্যুৎ দুই সেক্টরই সমস্যা থাকার কারণে আমরা আমাদের প্রোডাক্টগুলো ঠিকভাবে উৎপাদন করতে পারি না। বেশিরভাগ ডাইং কারখানায় গ্যাস থাকে না, যার জন্য ডাইং না হলে সেই র মেটেরিয়ালসটা ঠিকভাবে ফ্যাক্টরি ইনহাউস করা যায় না। সর্বোপরি যে
ডেলিভারির উপরে ইম্প্যাক্ট হয়। ডেলিভারি ইম্প্যাক্ট হওয়ার পরে অর্ডার কমতে থাকে। এই অর্ডার কমার কারণেই যারা তাদের ফ্যাক্টরি সক্ষমতা কম, আর্থিক সক্ষমতা কম, ফ্যাক্টরিগুলো চালাতে অপারগ হয়ে যায়। এই অপারগতার মধ্যে দিয়েই আমরা দিন পার করতেছি। তারপর তো নানা চ্যালেঞ্জ। শ্রমিক অসন্তোষের কথা আপনি বলছেন, এটি কিন্তু আমরা কিন্তু দীর্ঘদিন ধরে শুনে আসছি, প্রায় 25-30 বছর ধরে একই কথা শুনে আসছি। তারা কেন অসন্তোষ হচ্ছে, বা আপনাদের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের অভিযোগ করে যে আপনাদের শ্রমিকদের যে ন্যায্য মজুরি সেটিও আপনারা ঠিকমতো তাদেরকে দিচ্ছেন না, এবং সময় মতো, যেমন ঈদ আসলেই আপনারা অনেকেই আপনাদের মতো অনেক মালিক কিন্তু এরকম গার্মেন্টস বন্ধ করে দিয়ে হঠাৎ করে চলে যাচ্ছে। সব কিছু মিলে একটা অস্থির অবস্থা। সেটা কি আপনারা কোনোভাবে দায় নিতে পারেন কিনা বা দায় এড়াতে পারেন কিনা? জি, দেখুন, এই সেক্টর, আমাদের এই গার্মেন্টস সেক্টরটি দেশের রপ্তানি আয়ের 84% প্রায় ফরেন কারেন্সি ইম্পোর্ট করে। 1980 সালে যাত্রা শুরু করা এই সেক্টর 84 সালে মাত্র 4% ফরেন কারেন্সি আর্ন করতো। এখন সেটা 84% ফরেন কারেন্সি আর্ন করে, যেটা রপ্তানির মাধ্যমে। এটা অনেক বড় একটা, এককভাবে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি খাত। এখানে প্রায় 40 থেকে 45 লক্ষ শ্রমিক আমাদের সরাসরি যুক্ত আছে। আমাদের বর্তমান ফ্যাক্টরিতে বিজিএমই এবং বিকেএমই মিলে সচল ফ্যাক্টরির সংখ্যা প্রায় 3000। এখানে এত বড় সেক্টরের মধ্যে হয় কি, কিছু ফ্যাক্টরিতে হয়তো সমস্যা হতে পারে। সেটা যেহেতু একটা বড় শিল্প, যদি কোনোটা সমস্যা হয় সেটাকে অ্যাড্রেস করে সেটা সমাধান করতে হবে। আর যেটা ন্যায্য মূল্যের কথা বলা, মজুরির কথা বলা হচ্ছে, দেখুন, আমরা 2023 সালে আমাদের যখন মিনিমাম ওয়েজেস ডিক্লেয়ার করা হলো, একজন শ্রমিকের ন্যূনতম মজুরি 12,500 টাকা, যেটা 8 ঘন্টা কাজ করে পায়। আপনারা তো জানেন আমাদের যে আর্থসামাজিক অবস্থা, এখানে 8 ঘন্টা কাজ করে আমি কেউই 8 ঘন্টা কাজ করি না। আমরা মূলত 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করতে হয়, আপনাকেও করতে হয়। তো সেখানে একটা শ্রমিক আমাদের 5টার পরে ওভারটাইম চলে, আপনি জানেন। সেই ওভারটাইমে দেখা গেল যে এই 12,500 টাকায় ওটি যুক্ত হয়ে অ্যারাউন্ড একটা প্রায় 20,000 টাকার মতো মজুরি পায়। এখন কথা হচ্ছে এইটা ন্যায্য কিনা। যেই শ্রমিকদেরকে আমরা এখানে অন্তর্ভুক্ত করতেছি, এই শ্রমিকগুলো একেবারেই গ্রাম থেকে আসা নতুন র হ্যান্ড, যেটাকে বলি। হয়তো কেউ 18 মাত্র হলো, অথবা 2-1 বছর আগে 18 হয়েছে। একেবারে জব মার্কেটে প্রথম সে এন্ট্রি করলো, এন্ট্রি লেভেলে, যে কিছুই জানে না, এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা ইলিটার্ড। এবং আপনি আরও জানবেন যে এই আমাদের সেক্টরে সবচেয়ে বেশি যুক্ত হচ্ছে মহিলা শ্রমিক। এই উমেন এমপাওয়ারমেন্টের জন্য যাদের বিকল্প কর্মসংস্থান বাংলাদেশে হয়তো এরকম আর কোনোটাই নেই। তো একটা শ্রমিকের জন্য যে 20,000 টাকার মতো অ্যারাউন্ড একটা একেবারে নিউ শ্রমিক পায়, আমি মনে করি এটা যথেষ্ট। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা চিন্তা করে এবং পারিপার্শ্বিক অন্যান্য যে শ্রমগুলো আছে, 46টা শ্রমিক খাত আছে, তার মধ্যে থেকে আমি মনে করি এটা যথেষ্ট ন্যায্য মজুরি। এবং আমরা যারা সচল ফ্যাক্টরি আছে তারা যথেষ্ট চেষ্টা করি সেই আপনারা তো সরকারের সাথে, এর আগেও সরকারের সাথে আপনারা বলছেন যে সরকারের যেটুকু আপনাদের প্রত্যাশা সেইটুকু সরকার পূরণ করতে পারছে না। এখনো যারা আছে সরকার, যে নতুন সরকারের একটা যারাই আসছে আর কি, সে সমন্বয় করে একটা যে সরকার চলছে, সেখানেও আপনাদের অনেক প্রত্যাশা রয়েছে। তার কতটুকুই বা এখন মানে গভর্নমেন্ট, কোনো দলীয় সরকার নেই, তারপর তারা কতটুকু, বা আপনাদের প্রত্যাশা কি আরো বেশি কিনা? বা দেখুন, এমপ্লয়মেন্ট করা, চাকরি দেওয়াটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা যারা বেসরকারি উদ্যোক্তা আছি, নিজের উদ্যোগে যারা আমরা বিচ্ছিন্ন শিল্প শুরু করেছি, আজকে আমাদের 84 বিলিয়ন, আমাদের 84% আমাদের এক্সপোর্ট, যেটা আমাদের অ্যারাউন্ড 38 বিলিয়ন আমাদের এক্সপোর্ট। এটা কিন্তু সবাই ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে শুরু করেছে সরকারের নীতি সহায়তার মাধ্যমে। আমরা সরকারের কাছ থেকে সরাসরি সহযোগিতা চাই না, নীতি সহায়তা চাই। নীতি সহায়তা নিতে গেলে যেটা সরকারকে করতে হবে, সেটা হচ্ছে আমরা যেগুলো ফেস করি, যেই প্রবলেমগুলো, দেখুন, প্রথম প্রবলেম হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। দেশের ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকলে, আমি যদি নিরাপদ বোধ না করি, আমার পক্ষে একটা কারখানা চালানো সম্ভব না। কোনো শ্রমিক ন্যায্য দাবি করতে পারে, তার শ্রমিক একটা ডিমান্ড করার জন্য তার অনেকগুলো পয়েন্ট আছে। আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে পিসি কমিটি আছে, যারা বার্গেনিং করতে পারে, আমাদেরকে সাথে যৌথ দর কষাকষি করে নেগোসিয়েশন করতে পারে। তাদের কোনো ডিমান্ড থাকলে তারা ডিমান্ডটা রেজ করতে পারে, বাট সে কর্মবিরতি পালন করতে পারে। কিন্তু কোনোভাবেই তারা ভ্যান্ডালিজম করতে পারবে না, সে আনরেস্ট করতে পারবে। বাট যখনই সে সহিংস হয়ে ওঠে, রাষ্ট্রের দায়িত্ব ফ্যাক্টরিগুলোকে নিরাপত্তা দেওয়া। কিন্তু যেই নিরাপত্তা আমরা সরকারের কাছ থেকে চাই, সেই নিরাপত্তাগুলো খুবই অপ্রতুল। দ্বিতীয়ত, আপনার যে জ্বালানি, আমাদের যে জ্বালানি সংকট, আমাদের গ্যাসের যথেষ্ট স্বল্পতা আছে এবং আমরা নিয়মিত বিদ্যুৎ সরবরাহ পাই না। এটা আমরা রাষ্ট্রের সরকারের কাছে আশা করি। এই গভর্নমেন্টের সময়ও যে সেটার কোনো
উন্নতি তো হয়ই নাই, বরং আগের চেয়ে আমরা এখন খারাপ অনুভব করতেছি। আপনাদের গার্মেন্টস সেক্টরের অনেক মালিক এটা নিয়ে আফসোস করতেছে যে আমরা এখন মানে আগের থেকে এখন যে অবস্থা আছে সেটা আরো শোচনীয় অবস্থা। এটা খুবই ভয়ঙ্কর অবস্থা। আগে হয়তো কোনোভাবে পলিটিক্যাল কারো কাছে যাওয়া যেত, এখন তো কেউই দায় নিচ্ছে না। আর আরো বড় হচ্ছে যে আমলাতান্ত্রিক জটিলতা যেটা আছে, কাস্টমস এবং আমাদের বন্ড নিয়ে যথেষ্ট হয়রানি আছে। সেইগুলা সহজীকরণ করার না হলে, নীতি সহায়তা যদি আমরা না পাই, তাহলে আমাদের গার্মেন্টস সেক্টরের উপরে একটা ভয়াবহ কিছু চলে আসতে পারে। আমরা এই বিষয়গুলো আরেকটু কথা বলবো, একটা ছোট বিরতির পর আমরা এই বিষয়গুলো আরেকটু আলোচনা করব। দর্শক, আমরা যাব সুপারসেন কেবলসের সৌজন্য ছোট্ট একটা বিরতিতে। থাকুন আমাদের সাথে, ফিরছি একটু পরেই। বিরতির পর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপারসেন কেবলস মুক্ত আলাপে। আমাদের সাথে আছেন জনাব এস এম মনিরুজ্জামান। আমরা কথা বলছিলাম গার্মেন্টস সেক্টর নানাবিধ বিষয় নিয়ে, কি সমস্যা রয়েছে এবং সেগুলো সমাধানের পথ কি, আমরা সেগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। জনাব মনিরুজ্জামান, আপনি বিরতির আগে যেই কথাগুলো বলছিলেন যে আপনাদের যেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা, যেটি আপনি এক কথায় বোঝাতে চেয়েছেন, সেটি যদি আপনার যদি উন্নতি না হয়, তাহলে হচ্ছে যে আপনার গার্মেন্টস সেক্টর সেটির জন্য প্রভাব পড়তে পারে। সরকারের পক্ষ থেকে আপনার কারোর কাছে যেতেও পারছে না সেভাবে, আগে হয়তো বা দলীয় সরকার থাকলে তাদের কাছে যাওয়া যেত। এখন কি করা যেতে পারে এই মুহূর্তে? আপনি কি মনে করছেন যে টিকিয়ে রাখার জন্য এই সেক্টরকে? আসলে এটা আমরা দেখেন, একটা দেশের টোটাল ইকোনমি ডিপেন্ড করে যে তার রিজার্ভ এবং তার ফরেন কারেন্সির যে মজুদ, সেই আর্নিং সোর্সগুলো কি। আমাদের দুইটা মাত্র বড় সোর্স, আমরা হলাম আরএমজি সেক্টর এবং রেমিটেন্স। আরএমজি 38 বিলিয়ন, এখানে রেমিটেন্স আছে 26 বিলিয়ন। এর মাধ্যমে কিন্তু ডলার আসে, আরো কিছু ছোট ছোট খাত আছে। এই ডলারটাকে যদি আমরা সিকিউর করতে না পারি, এই ডলার সিকিউর করার জন্য যা যা পলিসি সাপোর্ট দরকার, সেই পলিসি সাপোর্টগুলো দিতে হবে এবং তাদেরকে উৎসাহিত করতে হবে। উৎসাহিত করার জন্য আমরা যেটা নীতি সহায়তার জন্য বলি যে ল অ্যান্ড অর্ডারটা অনেক বড় একটা ফ্যাক্টর। দেখেন, একটা এলাকায় যখন শ্রমিক আনরেস্ট শুরু হয়, খুবই ছোট ছোট ইস্যু নিয়ে শুরু হয়। যেমন লাস্ট আমি একটু উদাহরণ দিয়ে বলি, ঈদের আপনার ডিবিএল এ কিছুদিন আগে, ঈদের আগে আমাদের একটি কারখানাতে একজন শ্রমিক ছাদ থেকে ঝাঁপ দিয়ে পড়ে অথবা কোনোভাবে পরে আত্মহত্যা করলো। তো সেখানে মালিক পক্ষের কোনো কনসার্ন এখানে নেই, বা তারা পরবর্তী দেখা যাচ্ছে কোনোভাবে তারা এটার সাথে কোনোভাবেই যুক্ত না। বাট শ্রমিকটা কি হলো, শ্রমিক থেকে ফ্যাক্টরি থেকে কাজ না করে বের হয়ে গেল। এই শব্দ সব দিকে ছড়িয়ে পড়ে টোটাল এলাকার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। তার কিছুদিন আগে রাস্তায় একজন পোশাক শ্রমিক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। একজন শ্রমিক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। আমরা কোনো মৃত্যুই কামনা করি না, এটা দুঃখজনক, বাট অ্যাক্সিডেন্টকে তো কিছু করার নেই। একটা শ্রমিক যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, সেটা নিয়ে আন্দোলন করে আশেপাশে ওই এরিয়ার সমস্ত ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রোডাকশন লসগুলা, এগুলা যদি আমরা মোকাবেলা করতে না পারি, এটাকে যথাযথভাবে হ্যান্ডেল করে আমরা যদি শ্রমিকের সাথে এটা এককভাবে ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন, যারা এনফোর্সমেন্ট আছে তারা যৌথ ডায়ালগ করে তাদেরকে প্রয়োজনে, আইন দেশে আছে কিন্তু আইনকে প্রয়োগ করতে হবে। আইন প্রয়োগ করতে না পারলে, আমার জানমালের যদি নিরাপত্তা না থাকে, আমার একটা পাশের ফ্যাক্টরিতে সমস্যা হলো, সেখানে আমার ফ্যাক্টরিতে হামলা হচ্ছে, ভাঙচুর হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখেছেন মালিকদের উপরে আক্রমণ হয়েছে, গায়ে আঘাত করা হয়েছে আমাদের একজন মালিককে। এতে মালিকেরা হচ্ছে যে তাদের যে শিল্প উদ্যোক্তা, এটা হচ্ছে যে তাদের নিরুৎসাহিত হবে, মালিকরা নিরুৎসাহিত হচ্ছে, নিজেরা খুবই শঙ্কিত বোধ করছে যে আমরা ইনসিকিউর। এবং তাদের বেশিরভাগ যারা 2080 সালে 90 সালের দিকে যারা ফ্যাক্টরি শুরু করেছিল, তাদের সেকেন্ড জেনারেশন ফ্যাক্টরিতে আসতে চায়, আমাদের সেকেন্ড জেনারেশন আসতে চায় না। কারণ হচ্ছে তারা শঙ্কিত যে এই ইন্ডাস্ট্রি আমরা চালাতে পারবো কিনা এত ঝুঁকি নিয়ে। এই দেশের যেমন অস্থির অবস্থা যাচ্ছে, বা দেশের অস্থির অবস্থা শুরু হয়েছে আজকে অনেক প্রায় 1 বছরের কাছাকাছি, বিশ্ব কিন্তু অস্থির একটা মন্দ অবস্থা কিন্তু যাচ্ছে, এবং দেশের সাথে দেশের যুদ্ধ লেগে গিয়েছে প্রায় আর কি। এটা কি গার্মেন্টস সেক্টরের উপর, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের উপর কোনো প্রভাব পড়বে কি? দেখুন, ব্যাপক প্রভাব। আপনি জানেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে আমাদের অর্ডার কেন কমে গেছিল? দুটা রিজন আছে। একটা হলো ইউরোপের কাস্টমারদের ক্রয় ক্ষমতা যেমন কমলো। দ্বিতীয়ত হচ্ছিল যে আমাদের এখান থেকে যেই টাইমে প্রোডাক্টটা ওখানে পৌঁছানোর কথা, আপনার হুতি বিদ্রোহীরা ওদের কমার্শিয়াল শিপে অ্যাটাক করার কারণে তারা যে এজেন্সি ইউজ করতো, সেই সিসে না করে তারা আফ্রিকা ঘুরে জাহাজটার ট্রানজিটটা চেঞ্জ হয়ে গেল। ওই ট্রানজিটের 2 সপ্তাহ সময় বেড়ে যায়। আর যখন 2 সপ্তাহ বেড়ে যায়, তখন ফুয়েল কস্ট বাড়লো, স্বাভাবিকভাবে জাহাজের ভাড়াটা বাড়ে, এবং ট্রানজিট টাইম 2 সপ্তাহ 3 সপ্তাহ বাড়ার কারণে আমার গুডসটা সঠিক টাইমে তার কাস্টমারের কাছে পৌঁছায় না, যার কারণে এইগুলো কিন্তু অর্ডার কমে যাওয়ার একটা অন্যতম কারণ।
এখন রিসেন্ট যে যুদ্ধ আবার শুরু হলো, এটার তো সরাসরি ভুক্তভোগী আমরা হব। কারণ যখন এই হরমুজ প্রণালী বন্ধ করে দিবে বা এই এই আমাদের যে আরব সাগর এবং এই জাহাজ চলাচলের রুট যখন বাধাগ্রস্ত হবে, তখন আমাদের 2 মাস ট্রানজিট টাইম দিয়ে আসলে কোনো কাস্টমার আমাদের এখান থেকে গুডস নিতে চাইবে না। আচ্ছা, এই এখন যেটি যেটি আপনাদের যে গার্মেন্টস সেক্টর বর্তমান অবস্থা কি বাংলাদেশে, ইন্ডিয়া এবং ভিয়েতনাম যেভাবে এগিয়ে গিয়েছে বা যাচ্ছে, বাংলাদেশ তার সাথে কতটুকু মানে পাল্লা দিয়ে তার কাছাকাছি যেতে পারছে কিনা? দেখুন, আমরা ওয়ার্ল্ড মার্কেটে আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার। শিওর। আমাদের পরে থার্ড হচ্ছে ভিয়েতনাম, ইন্ডিয়া আরও পরে, ইন্ডিয়া 5 নম্বরে। কিন্তু দেখুন, আমাদের নিজস্ব রিসোর্স বলতে শুধুমাত্র লেবার কস্ট, এটাকেই কাস্টমাররা দেখছে। প্লাস আমাদের কিন্তু নিজস্ব কোনো র মেটেরিয়ালস নাই। আমাদের অনেক স্পিনিং মিল আছে, সেটা তুলাটা আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, এবং আমাদের সমস্ত কেমিক্যাল এবং ইন্ডাস্ট্রির বেশিরভাগ জিনিসই আমাদের ইম্পোর্ট করতে হয়। সেখানে ইন্ডিয়ার নিজস্ব কেমিক্যাল আছে, নিজস্ব র কটন আছে। তো ওরা আমাদের সাথে স্বাভাবিকভাবেই, তাদের একটা বৃহৎ জনগোষ্ঠী, প্রায় ওয়ার্ল্ডের এখন সবচেয়ে বেশি পপুলেশন ইন্ডিয়াতে, তারা চাইবে আমাদেরকে টাক্কা দিয়ে বা আমাদের সাথে কম্পিট করে এগিয়ে যাওয়ার জন্য। তারা বিভিন্ন রকম ফ্যাসিলিটি গার্মেন্টস ওনারদেরকে, উদ্যোক্তাদেরকে ইম্পোজ করতেছে। ইন্ডিয়ার কয়েকটা প্রভিন্সে জানেন, প্রভিন্সে গভর্নমেন্ট 20% পর্যন্ত ইনসেন্টিভ দিচ্ছে নতুন ফ্যাক্টরি করার জন্য। আচ্ছা, এখন আমাদের ইন্ডাস্ট্রিকে গ্রো করতে হলে বা এই মানে গ্লোবাল কম্পিটিশনে টিকে থাকতে হলে গভর্নমেন্টকে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি দিতে হবে, নীতি ফ্যাসিলিটি দিতে হবে, না হলে এই কম্পিটিশনে আমাদের টিকে থাকা খুব দুষ্কর হয়ে যাবে। একটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ আমাদের দেশে একেবারেই শূন্যের কোঠায় চলে গিয়েছে। এটিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, সাস্টেনেবল সিচুয়েশন যদি না থাকে, তাহলে দেশীয় ইনভেস্টর যারা আছে তারাই বিনিয়োগ করছে না। এখন আমাদের দেশে যারা বিভিন্ন, নট অনলি গার্মেন্টস, বিভিন্ন শিল্প উদ্যোক্তারা, আপনি দেখবেন কেউই কোনো নতুন বিনিয়োগে যাচ্ছে না, টোটালি বিনিয়োগ বন্ধ। এখন যখন দেশীয় বিনিয়োগ না করে এবং দেশে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট কে আসবে, তার ফরেন পলিসি কি হবে, ফরেন পলিসিটা কি হবে, সেটা যদি কাস্টমার বুঝতে না পারে বা যে ইনভেস্ট করবে, একটা ইনভেস্টর 20 বছর টেনর নিয়ে সে ইনভেস্টটা করবে, ওই ইনভেস্টমেন্টে যদি তার নিরাপত্তা না থাকে, নেক্সট গভর্নমেন্টের ফরেন পলিসি কি হবে, এই বিষয়গুলো ইনশিওর না হলে ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। এই জন্য আমি মনে করি যে একটা স্থিতিশীল গভর্নমেন্ট খুবই দরকার এই লোকাল ইনভেস্টমেন্ট এবং ফরেন ইনভেস্টমেন্টের জন্য। সেটি আমাদের হচ্ছে যে একটু সময়ের ব্যাপার আছে এবং লাগবে। এখন হচ্ছে আপনাদের যে গ্যাস এবং হচ্ছে যে বিদ্যুৎ সংকট, এটি নিয়েও কিন্তু আপনারা অনেকবার কথা বলছেন এবং এটিগুলো নিয়ে আন্দোলন সংগ্রাম এবং আপনাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, উৎপাদন হচ্ছে না, সেটি কতটুকু এখন পর্যন্ত লাঘব হয়েছে? দেখুন, আমাদের আমাদের যারা শিল্প নেতা আছে, জানা আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় আলোচনা করেছেন। লাস্ট টাইম যখন গত গভর্নমেন্ট গ্যাসের প্রাইসটা প্রায় ডাবল করলো, তখন বলা ছিল যে আপনারা নিরবচ্ছিন্ন গ্যাস পাবেন না। শিল্পোদ্যোক্তারাও অ্যাডমিট করেছে, গ্যাস যদি পাই আপনি দাম বাড়ান, কিন্তু দাম বাড়ানোর পর আমরা গ্যাস পাই নাই। তো গ্যাসটা না পেলে হয় কি, গ্যাস তো আমাদের কারো ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে আমদানি করা সম্ভব না। সেক্ষেত্রে রাষ্ট্রীয় পলিসি না হলে এইটা একটা বড় সেক্টর। এখন গভর্নমেন্ট বলছে যে ওপেন মার্কেট থেকে তারা কিনতে গেলে সেখানে গ্যাসের দাম বৃদ্ধি আছে। এখন কিছু জায়গায় আমার এখানে 40 লক্ষ মানুষ সরাসরি যুক্ত এবং ইনডাইরেক্টলি কোটির উপরে প্রায় 1-2 কোটি মানুষ এটার সাথে জড়িত। এবং প্রধান রপ্তানি আয়কারী সেক্টর, এটাকে ঠিকিয়ে রাখার জন্য গভর্নমেন্টকে সাবসিডি দিতে হবে, স্পেশাল ব্যবস্থা নিতে হবে। গতানুগতিক কোনো ব্যবস্থা নিয়ে এটা সমাধান করা যাবে না। এটার জন্য প্রয়োজনে এক্সট্রা, যেন আমরা এখন দাবি তুলেছি যে আমাদের জন্য একটা সেপারেট মিনিস্ট্রি হোক, গার্মেন্টসের জন্য একটা মিনিস্ট্রি করা হোক। বিকজ অফ যে একসময় দেখেন জুট মিনিস্ট্রি ছিল, বাট জুট আমাদের কোনো এক্সপোর্ট এখন নাই। তো সব কিছুতেই এখন বর্তমানে একটা বেশি প্রচলিত শব্দ হচ্ছে সংস্কার। আমরাও সংস্কার চাই। কোথায় সংস্কার চাই? দেখুন, একটা সময় ছিল যখন জুটের মিনিস্ট্রি ছিল, জুট তো আমাদের এক্সপোর্ট নাই বললেই চলে এখন। তো এখন আমাদের 84% কারেন্সি যেখানে আসে, সেটা সংস্কার হয়ে গার্মেন্টস মিনিস্ট্রি তৈরি হোক। আচ্ছা, তারা যারা শুধুমাত্র গার্মেন্টস এক্সপোর্টটাকে নিয়ে ফোকাস করবে, কারণ এখানে আমার পরোক্ষভাবে প্রায় 2 কোটি মানুষ জড়িত ইনডাইরেক্টলি, আর ডিরেক্টলি তো আমার 45 লাখ শ্রমিক আছে, এবং এর মধ্যে মোস্ট অফ দেম আর ওমেন এমপ্লয়মেন্টের জন্য এবং দেশের একেবারে প্রান্তিক জনগোষ্ঠীকে মানে সুবিধা দেওয়ার জন্য গার্মেন্টস সেক্টর একমাত্র সেক্টর। আপনাদের তো কিছুদিন আগে সম্ভবত নির্বাচন হয়েছে, আমি তো ভুল না করি আর কি, সেখানে যারা এখন আসছে তারা কতটুকু আপনি মনে করছেন যে এই গার্মেন্টস সেক্টরকে আরো অনেক দূর নিয়ে যাওয়ার জন্য কাজ করতে পারবে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। গত 31 মে আমাদের বিজিএমই পরিচালনা পর্ষদের নির্বাচন হলো। আমিও একজন সম্মিলিত পরিষদের প্রার্থী ছিলাম। যে আমাদের আরেকটি প্যানেল, যেটা অন্য প্যানেল ফোরাম থেকে ওনারা বিজয়ী হয়েছেন। তো আমি বিজয়ী দলকে
এবং ওনাদের প্রেসিডেন্ট বাবুভাইকে অভিনন্দন জানাই। এখন নতুন নেতৃত্বের কাছে আমাদের প্রত্যাশা আরও বেশি যে আমরা দল মতের ঊর্ধ্বে থেকে আমরা চাইব সেক্টরের স্বার্থে এখানে যদি কঠোর হওয়া লাগে, সরকারকে একটু কঠিন বার্তা দেওয়া লাগে, আমার মনে হয় তাও দিতে হবে। দেখুন আপনি সেদিন গত 3 দিন আগে আমাদের নতুন প্রেসিডেন্ট মাহমুদুল হক বাবু উনি বলছিলেন যে আমি যদি এখন সঠিক কথা বলতে যাই তাহলে ফাইল নিয়ে টান শুরু হবে। আমরাও একমত। এখন বিষয়টা হচ্ছে যে সঠিক কথা আমাদের বলতে হবে আমাদের অস্তিত্বের স্বার্থে। এই সেক্টরকে বাঁচিয়ে রাখতে গেলে সেক্টরের পক্ষে কথা বলা ছাড়া বিকল্প নেই। আমরা নতুন বোর্ডের কাছে প্রত্যাশা করব সেক্টরের জন্য দলীয় সংগঠনতার চিন্তা না করে সরকারের সাথে সেক্টরকে নিয়ে বার্গেনিং করতে হবে, যাতে আমরা এই সেক্টরকে আরো 100 বিলিয়নে নিয়ে যেতে পারি। মনিরুজ্জামান, আপনি কতটুকু আশাবাদী? অল্প কথার মধ্যে একেবারে 1 মিনিট শেষ করতে হচ্ছে আমাদের। আসলে চ্যালেঞ্জ নিয়েই আমরা বাঁচি। আমরা এই চ্যালেঞ্জ নিয়ে এই সেক্টরে এসেছি। বিজনেস যখন শুরু করেছিলাম তখন চ্যালেঞ্জ নিয়ে এসেছি, এখনো প্রতি পদে চ্যালেঞ্জ, প্রতিদিন নতুন একটা করে চ্যালেঞ্জ আসতেছে। দেখুন এই সেদিন সম্ভবত 13 তারিখ আবার নতুন আরেকটি চ্যালেঞ্জ যুক্ত হলো, যেটা হচ্ছে ইসরায়েল আর ইরান যুদ্ধ। এটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তো আমরা একটা চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে আগাই, নতুন আরেকটা চ্যালেঞ্জ আসে। আমরা প্রত্যাশা খুবই মানে আমরা আশাবাদী যে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা সামনে এগিয়ে যাব, যদি আমাদের সাথে আমাদের সরকারি নীতি নির্ধারকরা আমাদের পলিসি সাপোর্ট দেন, আমাদের যারা শ্রমিক নেতৃবৃন্দ আছে তারা আমাদের যৌথ ডায়ালগের মাধ্যমে যদি বাস্তবতাকে অনুধাবন করে আমাদের সাথে একসাথে কাজ করি, তাহলে আমরা এই সেক্টরকে অনেক দূর নিয়ে যেতে হবে। জনাব এস এম মনিরুজ্জামান, আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা দরকার ছিল। গার্মেন্টস সেক্টর প্রায় 1-2 ঘন্টা কথা বলা শেষ হবে না, কারণ এখানে অনেকগুলো বিষয় জড়িত। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ এবং চ্যানেল এস এর দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে। তবে একটি কথা বলতে হচ্ছে, সব কিছুরই যেমন সমস্যা আছে সেগুলো সমাধানের পথ আমাদের খুঁজে বের করে সমাধান করতে হবে। তবে দরকার ঐকান্তিক প্রচেষ্টা এবং সকলের সহযোগিতা। যদি আমরা সেটুকু করতে পারি তাহলে প্রত্যেকটি সেক্টরেই আমরা বিশ্বের কাছে একটি নামি দামি ব্র্যান্ড হিসেবে পরিচিত করতে পারবো। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।